মা, আমি একটা ফাস্টফুডের স্টল খুলতে চাই, কারণ এরকম বাড়িতে বসে বসে আমার মন খারাপ করে। তাই আমি আর বাড়িতে বসে সময় নষ্ট করতে চাই না। আমি যখন এত ভালো খাবার রান্না করতেই পারি, তাহলে আমার সেই রান্না কাজে লাগানো দরকার। তোমার কি মাথায় কোনো সমস্যা আছে? আমাদের বাড়ির বউ হয়ে তোমার এত কিসের টাকার অভাব পড়লো যে তুমি এখন ফাস্টফুডের স্টল খুলতে চাইছো? আমাদের বাড়ির বউরা কিন্তু এসব করে না। তুমি বাড়ি থেকে কোথাও বেরোবে না, এটাই আমার শেষ কথা। আপনার শেষ কথা শুনে আমি আমার জীবন শেষ করতে চাই না। আমি চাউমিন, পাস্তা, নুডলস, রোল, চিকেন ললিপপ, চিকেন ফ্রাই, স্যান্ডউইচ, বার্গার সব বানাতে পারি। সুতরাং এসব রান্না আমি বাড়িতে ফ্রি ফান্ডে আর করতে পারবো না। আমি এগুলো স্টলে বিক্রি করব। পিঙ্কির কথা শুনে কমলা দেবী প্রচন্ড পরিমাণে অবাক হয়, কারণ সে ভাবতেই পারে না তার বৌমা এরকম ফাস্টফুডের স্টল দেওয়ার জন্য জেদ ধরতে পারে। পিঙ্কির এখন একটাই উদ্দেশ্য, ফাস্টফুডের স্টল থেকে অনেক অনেক টাকা উপার্জন করা। কিন্তু তার এই জেদ একদিনে তৈরি হয়নি। আজ থেকে প্রায় বেশ কিছু মাস আগে। কিরে পিঙ্কি, তুই তো দেখছি আমাদের সঙ্গে আর কোনো যোগাযোগই রাখিস না। বিয়ে হয়ে গেল বলে নিজের প্রিয় বান্ধবীকে ভুলে গেলি বল? আরে না রে, তোকে ভুলে যাব কেন? আসলে সংসারের এত চাপ, রান্না বান্না, সবাইকে সময় মতো খেতে দেওয়া, এসব করতে গিয়ে আমি আমার বন্ধু বান্ধবীদের জন্য কোনো সময়ই বের করতে পারি না। কিন্তু আজকে আমি ফ্রি আছি। ব্যাস, তাহলে তো দারুণ ব্যাপার। চল, আমরা যে স্টলে চাউমিন খেতে যেতাম সেই স্টলে গিয়ে চাউমিন খেয়ে আসি। তোর মনে আছে কলেজ লাইফে সেই মালতী বৌদির বেড়া দিয়ে ঘেরা স্টলে আমরা কত চাউমিন খেয়েছি? আজকে আমার ওই দোকানের চাউমিনের কথা কিন্তু খুব মনে পড়ছে। প্রিয়ার কথা শুনে পিঙ্কির মন নস্টালজিক হয়ে ওঠে, আর সে প্রিয়ার সঙ্গে চাউমিন খেতে যেতে রাজি হয়ে যায়। তাই কিছুক্ষণের মধ্যেই পিঙ্কি তৈরি হয়ে বেরিয়ে পড়ে, আর তারা দুই বান্ধবী মালতীর সেই বেড়া দিয়ে তৈরি দোকানে চাউমিন খেতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা সেই বেড়ার দোকান খুঁজে পায় না, কারণ সেই বেড়া দিয়ে তৈরি দোকান এখন বড় রেস্টুরেন্টে পরিণত হয়েছে। আর যা দেখে প্রিয়া এবং পিঙ্কি দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি ব্যাপার প্রিয়া, আমরা কি ভুল করে অন্য জায়গায় চলে আসলাম? কারণ এখানে তো মালতী বৌদির একটা বেড়ার দোকান ছিল, সেখানে বৌদি গরম গরম রোল, চাউমিন, বার্গার সবকিছু বিক্রি করত। কিন্তু এখন সেই বেড়ার দোকান কোথায়? হ্যাঁ, আমিও তো তাই দেখছি। তবে আমরা ভুল জায়গায় আসিনি। ওই দেখ, রিসেপশনে মালতী বৌদি বসে আছে। আমার মনে হয় বৌদি এখন বেড়ার স্টল ভেঙে দিয়ে বড় রেস্টুরেন্ট করে বসেছে। এই বলে দুই বান্ধবী সেই রেস্টুরেন্টের মধ্যে ঢুকে পড়ি, আর দুজনেই সেই সাজানো গোছানো রেস্টুরেন্ট দেখে একেবারে অবাক হয়ে যায়। সেই নতুন রেস্টুরেন্ট একেবারে এসি দিয়ে, কাচের চেয়ার টেবিল দিয়ে টিপটপ করে সাজানো। কিছুক্ষণের মধ্যেই তারা দুজনে একটা টেবিলে গিয়ে বসে, আর তারা যখন খাবারের মেনু খোলে তখন খাবারের দাম দেখে তারা অবাক হয়ে যায়। চিকেন বার্গার 300 টাকা, মিক্স চাউমিন 150 টাকা। প্রিয়া, তোর মনে আছে কয়েক মাস আগে যখন আমরা কলেজ থেকে পাস আউট হলাম, তখন এই স্টলে বসেই আমরা 30 টাকায় বার্গার আর 30 টাকায় মিক্স চাউ খেয়েছিলাম? হ্যাঁ মনে আছে, কিন্তু এখন তুই রেস্টুরেন্টের লুকটা দেখ। এখন এটা কেমন জায়গা? যেমন জায়গা তেমনই তো দাম হবে। কিন্তু রাতারাতি এসব হলো কি করে বলতো? ঠিক এমন সময় সেখানে মালতী আসে, আর মালতী তাদের দুই বান্ধবীকে দেখা মাত্রই চিনতে পারি, কারণ কলেজ লাইফে তারা দুই বান্ধবী মালতীর দোকান থেকে অনেক অনেক ফাস্টফুড খেয়েছে। ও, এতদিন পর দুই বান্ধবীর আমার দোকানের কথা মনে পড়লো। তোমরা তো আমার দোকানে আর চাউমিন বার্গার খেতেই আসো না। আগে প্রত্যেকদিন আমার দোকান থেকে তোমরা চাউমিন আর বার্গার খেয়ে বাড়ি ফিরতে, তোমাদের মনে পড়ে? হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু তুমি এই কিছু মাসের মধ্যে তোমার বেড়ার স্টল ভেঙে দিয়ে এত বড় রেস্টুরেন্ট করলে কি করে? আমরা তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না। আর তোমার রেস্টুরেন্টের খাবারের তো এখন অনেক দাম। কি করে আবার করলাম? আমার হাতের ফাস্টফুড রান্না খেতে সবাই খুব ভালোবাসে, তাই সবাই আমার দোকান থেকে এত খাবার খেত যে আমি অনেক টাকা লাভ করে ফেলেছিলাম। সেই টাকা জমিয়েই আমি রেস্টুরেন্ট তৈরি করেছি। আর তোমরা দুজন চিন্তা করো না, তোমরা তোমাদের যা ইচ্ছা ফাস্টফুড খেতে পারো। তোমাদের জন্য আমি ডিসকাউন্ট করে দেব, কারণ তোমরা তো আমার পুরানো কাস্টমার। মালতীর কথা শুনে দুই বান্ধবী খুবই খুশি হয়, আর তারা দুজনে মিলে নিজেদের ইচ্ছা মতো যাবতীয় ফাস্টফুড খায়, আর সেই খাবারের বিনিময়ে তারা কম করে টাকা দেয়। এভাবেই তারা দুই বান্ধবী মিলে যখন রেস্টুরেন্ট থেকে বাইরে বেরোবে, তখন তারা দেখে যে মালতী বসে বসে হাজার হাজার টাকার নোট গুনছে। দেখেছিস কেমন রাতারাতি বড়লোক হয়ে গেল? আমাদের কপালে এরকম বড়লোক হওয়া জোটে না বল।
কত সুন্দর শ্বশুরবাড়িতে রান্না বান্না করি, সবার জন্য ফাস্ট ফুডও তৈরি করি, কিন্তু আমাদের রান্না বান্নার কোনো দাম নেই। আর মালতী বৌদি একই ফাস্ট ফুড বিক্রি করে হাজার হাজার টাকার নোট গুনছে। ঠিকই বলেছিস, আমাদের জীবনে সংসারের মধ্যেই আটকে থাকবে, আর ভালো লাগে না। ওই দেখ, এখন আবার ইউটিউবের ব্লগাররা মালতী বৌদির ভিডিও করতে এসেছে, একদম রাতারাতি ভাইরাল হয়ে গেল যে। পিঙ্কি দেখে যে ফুড ব্লগাররা সত্যি সত্যি মালতীর রেস্টুরেন্টের ভিডিও করতে এসেছে। আর পিঙ্কিও ছোটবেলা থেকে এরকম ভাবেই ভাইরাল হতে চেয়েছিল, কিন্তু তার কপালে আর ভাইরাল হওয়া জোটে না। কিছুক্ষণের মধ্যেই দুই বান্ধবী মন খারাপ করে বাড়িতে ফিরে যায়, কিন্তু পিঙ্কির মন থেকে সেই ফাস্টফুডের স্টলের গল্প কিছুতেই বেরোতে চায় না। আমি পরিবারের সবার জন্য কত ভালো ভালো খাবার রান্না করি, আর এখন যদি আমি একটা ফাস্টফুডের স্টল খুলতে পারতাম, তাহলে কিন্তু আমার কপালও মালতীর মতো চমকে যেত। ঠিক এমন সময় সেখানে পিঙ্কির দেওর প্রীতম আসে, আর প্রীতম সবেমাত্র অফিস থেকে ফেরে। কি ব্যাপার বৌদি, তুমি এখানে বসে আছো কেন? সেই কখন থেকে ডাকছি, শুনতেই তো পাচ্ছ না। অফিস থেকে এসেছি, ভীষণ খিদে পেয়ে গেছে। তুমি যে স্পেশাল মিক্স চাউমিনটা বানাতে পারো না, সেটা একটু বানিয়ে দাও না প্লিজ। হ্যাঁ, বানিয়ে দিচ্ছি। যাও তুমি খাবার টেবিলে গিয়ে বসো, আমি রান্নাঘরে গিয়ে চিংড়ি মাছ, চিকেন, মাটন সবকিছু দিয়ে তোমার জন্য মিক্স চাউমিন বানিয়ে দিচ্ছি। এই বলে পিঙ্কি তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যায়, আর সে খুব সুন্দর করে তার দেওরের জন্য মিক্স চাউমিন তৈরি করে। প্রীতম যখন সেই মিক্স চাউমিন খায়, তখন সে তার বৌদির প্রশংসা করতে আর থামে না, কারণ পিঙ্কি সত্যিই খুব ভালো ফাস্টফুড তৈরি করতে পারে। বৌদি, এই মিক্স চাউমিনটা এত সুন্দর রান্না করো না যে বড় বড় রেস্টুরেন্ট ফেল হয়ে যাবে। দারুন দারুন, আমি এত সুন্দর মিক্স চাউমিন এর আগে কোনোদিনও খাইনি। আর তার সাথে সাথে তুমি যে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই বানাতে পারো, ওগুলো কিন্তু তোমার একটা স্পেশাল ট্যালেন্ট বলতে পারো। প্রীতমের কথা শুনে পিঙ্কির মনে ফাস্টফুডের স্টল খোলার ইচ্ছা আরো জেগে ওঠে। দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে, আর প্রত্যেক দিনই পিঙ্কি শ্বশুরবাড়িতে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ফাস্টফুড রান্না করে। আর একদিন যখন পিঙ্কি আবার রান্নাঘরে যায়, তখন পিঙ্কির সঙ্গে তার বর আকাশের কথা হয়। এই পিঙ্কি, জানো আমাদের ব্যাংকের ব্রাঞ্চে একটা নতুন অফিসার এসেছে। কেউ যদি কোনো নতুন খাবারের দোকান কিংবা অন্য কোনো দোকান খুলতে চাই বা ব্যবসা করতে চাই, তাহলে তাকে অনেক কম সুদে লোন দেওয়া হবে। তাই তোমার যদি কোনো বন্ধু কিংবা বন্ধুর বর লোন নিতে চাই, তাহলে আমার নাম্বারটা তাকে দিয়ে দিও, বুঝেছো? আমার বন্ধু কিংবা ওর বর কেন লোন নিতে যাবে? আমি লোন নিতে চাই, কারণ আমি এবার ঠিক করেছি একটা ফাস্টফুডের স্টল খুলবো। আমি ভীষণ সুন্দর ফাস্টফুড রান্না করতে পারি, আর সেই ফাস্টফুড বিক্রি করে আমি রাতারাতি বড়লোক হতে চাই, কারণ এখন খাবারের ব্যবসার খুব ডিম্যান্ড। পিঙ্কির কথা শুনে আকাশ ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়, কারণ সে ভাবতেই পারে না তার বউ ব্যাংক থেকে লোন নিয়ে ফাস্টফুডের দোকান খুলতে পারে। তাই আকাশ প্রথমে কিছুতেই রাজি হতে চায় না, কারণ লোন নিলে কম করে হলেও তাকে সুদ দিতে হবে। কিন্তু পিঙ্কি একেবারে জেদ ধরে বসে, যে করেই হোক সে ফাস্টফুডের স্টল খুলবেই। দেখো, তুমি যদি একটা ফাস্ট ফুডের স্টল চালাতে পারো, তাহলে এর থেকে তো ভালো কিছু হয় না। কিন্তু এ ব্যাপারে আমি কি বলবো বলো তো? আমাকে তো মায়ের পারমিশন নিতে হবে, কারণ তুমি এই বাড়ির বউ, আর মায়ের পারমিশন ছাড়া আমি তোমায় তো কিছুই বলতে পারবো না। আকাশের কথা শুনে পিঙ্কি তখনই ফাস্টফুডের স্টল খোলার জন্য শাশুড়ি মায়ের কাছে অনুমতি নিতে চলে যায়, কিন্তু কমলা দেবী তাকে কিছুতেই অনুমতি দিতে চায় না। আর তখনই শাশুড়ি এবং বৌমার মধ্যে এক তুমুল অশান্তির সৃষ্টি হয়। পিঙ্কি তার শাশুড়ি মায়ের বিরুদ্ধে গিয়ে সিদ্ধান্ত নেয় যে সে ফাস্টফুডের স্টল খুলবে। তাই পরের দিন সকালবেলা সে তার বরের সঙ্গে ব্যাংকে যায় এবং লোন অ্যাপ্লাই করে। আর কিছুদিনের মধ্যেই লোন পাস হয়ে গেলে পিঙ্কি তার শ্বশুরবাড়ির সামনে একটা ছোট্ট ফাস্টফুডের স্টল খুলে বসে। পিঙ্কি স্পেশাল ফাস্টফুড কর্নারে চলে আসুন। এখানে ফ্রেঞ্চ ফ্রাই আছে, বার্গার আছে, ম্যাগি আছে, নুডলস আছে, চাউমিন আছে, রোল আছে। আপনাদের যা যা ফাস্টফুড দরকার সব আমার কর্নারে পেয়ে যাবেন। চলে আসুন, চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আর সবকিছু মাত্র 50 টাকায়, 50 টাকায়, 50 টাকায়। এই বলে পিঙ্কি নিজের ফাস্টফুড স্টলের বিজ্ঞাপন গলা ফাটিয়ে চিৎকার করে সবাইকে জানাতে থাকে। আর সবাই এরকম 50 টাকার ফাস্টফুড শুনে একেবারে অবাক হয়ে যায়, আর দৌড়ে দৌড়ে পিঙ্কির ফাস্টফুড স্টলে খাবার খেতে চলে যায়। আর সবাই মিলে যখন তার দোকানে ভিড় করে, তখন পিঙ্কি বুঝে উঠতে পারে না সে একা হাতে কি করে সবাইকে সামলাবে। সে নিজে ফাস্টফুড তৈরি করবে, নাকি লোকজনকে খাবার পরিবেশন করবে, নাকি টাকা কালেক্ট করবে। সুতরাং সবকিছু মিলিয়ে তার কেমন যেন গোলমাল হয়ে যায়। দিদি, আমাদের দুটো চিকেন বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, মিক্স চাউমিন আর সাথে ফিশ ফ্রাই দিয়ে দিন। আর হ্যাঁ, লঙ্কা কুচি বেশি করে দেবেন, সাথে পেঁয়াজ কুচিও দেবেন। আরে দিদি, কখন থেকে সেই মিক্স চাউমিনের অর্ডার দিয়ে বসে আছি, আর আপনি 50 টাকা নিয়ে নিলেন, কিন্তু এখনো মিক্স চাউমিন আমি পেলাম না। আর আমার টেবিলটা কি নোংরা! এই টেবিলে আগে 2-3টে লোক বসে খেয়ে গেছে।
তারপর আপনি টেবিলটা পরিষ্কার পর্যন্ত করলেন না। এই টেবিলেই আপনি আমাকে এখন খেতে দেবেন বলুন? সবাই মিলে এরকম ভাবে বলতে শুরু করলে পিঙ্কি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। কারণ যতই সে ফুড স্টল খুলে বসুক না কেন, আর যতই সে বেশি বেশি টাকা রোজগার করতে ইচ্ছুক থাকুক না কেন, তাকে যে ফাস্টফুড বিক্রি করার সঙ্গে সঙ্গে এই কাজগুলোও করতে হবে সেটা পিঙ্কি ভাবতে পারে না। এবার আমি কোথায় যাব? এদের জন্য রান্না করব নাকি গিয়ে টেবিল পরিষ্কার করব? আর এরই মধ্যে আমার চোখে ফাঁকি দিয়ে 3 জন ফ্রিতে খাবার খেয়ে চলে গেল। তাদের কাছ থেকে তো আমি টাকা নিতেও পারলাম না। আমি মনে হয় জিনিসপত্রের দাম 50 টাকা রেখে খুব ভুল করেছি। ভেবেছিলাম কম দাম রাখলে হয়তো বেশি টাকা রোজগার করতে পারবো। এভাবেই প্রথম দিনে পিঙ্কির ফাস্টফুড স্টলের বিজনেস একেবারে ঝাড় খেয়ে বসে। আর পরের দিন সেই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেকটা খাবারের দাম সে দ্বিগুণ করে দেয়, যার ফলে তাকে বেশি বেশি পরিমাণে সমালোচনার শিকার হতে হয়। কি ব্যাপার দিদি, কালকে আপনার দোকান থেকে 50 টাকায় চাউমিন বার্গার সবকিছু খেয়ে গেলাম, আর আজকে রাতারাতি সবকিছুর দাম 150 টাকা হয়ে গেল কেন? আপনি কি লোকের গলা কাটতে বসেছেন নাকি? আপনার ফাস্ট ফুডের স্টলে খেতে আসাই তো লস হলো দেখছি। এখন আমি বুঝতে পারছি ওই মালতী কিভাবে 2 মাসের মধ্যে বড়লোক হয়েছে। কারণ ওর মাথায় ব্যবসায়ী বুদ্ধি আছে। আর শুধুমাত্র ফাস্টফুড ভালো রান্না করতে জানলেই বিজনেস করা যায় না, আমাকে যে করেই হোক মাথায় ব্যবসায়ী বুদ্ধি নিয়ে আসতেই হবে। এভাবেই পিঙ্কি কিভাবে তার ব্যবসায়ী উন্নতি ঘটাবে কিছুই বুঝতে পারে না। আর সেই মুহূর্তে পিঙ্কির মাথায় একটা বুদ্ধি খেলে ওঠে। সে তার প্রিয় বান্ধবীকে ফোন করে আর তাকে ফাস্টফুড স্টলে যোগ দেওয়ার কথা বলে। দেখ প্রিয়া, তুই এমনিতেই তো বাড়িতে বসে থাকিস, আর তোর বর চাই তুই যাতে চাকরি করিস। তাই তোর জন্য কিন্তু একটা কাজের অফার আছে। আমি একটা নতুন ফাস্টফুডের স্টল খুলেছি, আর সেখানে তোকে চাকরি দিতে চাই। তুই যেহেতু পড়াশোনা জানিস, তাই তুই রিসেপশনে বসবি। তুই রাজি কিনা বল? হ্যাঁ রে পিঙ্কি, আমি রাজি আছি, আমার কোনো অসুবিধা নেই। প্রিয়ার কথা শুনে পিঙ্কি ভীষণ পরিমাণে খুশি হয়। আর পরের দিন থেকে প্রিয়া রিসেপশনে বসতে শুরু করে এবং সে টাকা কালেকশন করতে থাকে। অন্যদিকে পিঙ্কি তার স্টলের সমস্ত কিছু বাজার করার দায়িত্ব থেকে শুরু করে কাস্টমারদের দেখাশোনার দায়িত্ব প্রীতমকে দিয়ে দেয়। আর তার বিনিময়ে পিঙ্কি প্রীতমকেও কিছু টাকা দেয়। এভাবে পিঙ্কি সবার সাহায্য নিয়ে নিজের ফাস্টফুড স্টলের উন্নতি করতে শুরু করে। আর সব খাবারের দাম সে একেবারে বেঁধে দেয়। এভাবে দেখতে দেখতে পিঙ্কির দোকানের খাবারের স্বাদ পেয়ে সবাই তার দোকানে ফাস্টফুড খেতে শুরু করে। আর কয়েক মাসের মধ্যেই পিঙ্কির ফাস্টফুড কর্নার শহর জোড়া নাম করে ফেলে। আর পিঙ্কিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে ওঠে। অপরাজিতা তার দাদা চন্দন এবং বৌদি শম্পার সঙ্গে বাস করত। অপরাজিতার বয়স ছিল মাত্র 17 বছর। সে দেখতে ভীষণই সুন্দর ছিল, কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল। অপরাজিতা সাধারণ মানুষের মতো হাঁটাচলা করতে পারত না। তার পায়ে সমস্যা ছিল, তাই সে সামান্য খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত। আসলে সে যখন 10 বছর বয়সী ছিল, তখন তার বাবা মায়ের সঙ্গে গাড়ি করে কোথাও একটা ঘুরতে যাওয়ার সময় এক পথ দুর্ঘটনার ফলে তার বাবা মা মারা যায়। আর অপরাজিতার পায়ে প্রচন্ড পরিমাণে চোট লাগায় তখন থেকে তার পায়ে সমস্যা হয়ে যায়। এমন ঘটনার পর থেকে অপরাজিতা তার দাদার কাছেই মানুষ হয়। কিন্তু চন্দন যেদিন থেকে শম্পাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে, তারপর থেকেই শম্পা তার ননদের জীবন একেবারে দুর্বিষহ করে তোলে। কারণ শম্পা ভীষণই লোভী প্রকৃতির মহিলা ছিল। চন্দন, আমাকে এখনই 10,000 টাকা দাও। সামনের মাসে আমার একটা বন্ধুর বিয়ে আছে, আর বিয়ে বাড়িতে পরে যাওয়ার জন্য আমার কাছে ভালো কোনো শাড়ি নেই। আমি একটা খুব ভালো শাড়ি পছন্দ করেছি, আর ওই শাড়িটা পরেই আমি বিয়ে বাড়িতে যাব। তোমার কি মাথা খারাপ নাকি শম্পা? আমি মাসে 20,000 টাকা স্যালারি পাই, আর তোমাকে যদি আমি এখন 10,000 টাকা দিয়ে দিই, তাহলে এক মাস সংসার চলবে কিভাবে? আর সবচেয়ে বড় কথা হলো এই মাসে অপরাজিতাকে ডাক্তার দেখানোর ডেট আছে। সুতরাং ওর চিকিৎসা খরচের জন্য 10,000 টাকা আমাকে অবশ্যই রাখতে হবে। তাই আমি তোমাকে এই মাসে শপিং করার জন্য কোনো টাকা দিতে পারবো না। এই বলে চন্দন সেখান থেকে চলে যায়। আর শম্পা তার ননদের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। শম্পা মনে করে অপরাজিতার জন্যই তার স্বামী তাকে ভালোবাসে না, কিংবা তার চাহিদা পূরণ করতে পারে না। সে মনে করে তার ভালো থাকার পথে অপরাজিতা কাটা হয়ে দাঁড়ায়। তাই সে সর্বদাই অপরাজিতার সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে। আর আজকেও সেই ইচ্ছা করে অপরাজিতাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করাতে থাকে। আর এমন সময় হঠাৎ করে সেখানে অপরাজিতার দাদা মোহন চলে আসে।
আরে দাদা, তুই কেমন আছিস বল? এতদিন পর বুঝি বোনের কথা মনে পড়লো। আমি এখনই তোকে ফোন করব ভাবছিলাম। আসলে আবার না 10,000 টাকার ভীষণ দরকার। তুই আমাকে 10,000 টাকা দে না দাদা, আমি একটা ভালো শাড়ি কিনবো। আমি জানি তোর কাছে সবসময় টাকা থাকে। মাত্র 10,000 টাকা লাগবে তোর? তুই আমাকে একবার ফোন করলেই তো আমি তোকে পাঠিয়ে দিতাম, কারণ তুই তো জানিস তোর দাদার কাছে 10,000 টাকা কোনো ব্যাপার নয়। তোর দাদা মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু 10,000 টাকার জন্য তোকে আমার কাছে হাত পাততে হবে কেন? চন্দন কি তোকে টাকা দেয় না নাকি? কি করে টাকা দেবে? এই যে আমার খোড়া ননদকে দেখতে পাচ্ছিস না, এই খোড়া ননদের পেছনেই তো আমাদের সব টাকা চলে যাচ্ছে। মাঝে মধ্যে মনে হয় একে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আসি, তাহলে আমি মোটা টাকা পাবো। জীবনটা একেবারে ছাড়খাড় করে দিল। বাবা মা মারা গেছে আর আমাদের মাথার উপর বোঝা ছেড়ে গেছে। কি রে, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? যা রান্না করে যা, আর আমার দাদার জন্য কিছু খাবার রান্না করে নিয়ে আয়। এই শুনে অপরাজিতা তখনই রান্নাঘরে চলে যায়। বলছি বোন, তুই যে একটু আগে বললি না তোর ননদকে বিক্রি করার কথা, আমি এই বিষয়ে কথা বলার জন্যই তোর কাছে এসেছি। তুই যদি চাস সত্যি সত্যি তোর ননদকে বিক্রি করতে পারবি, আর একবার যদি তোর ননদকে বিক্রি করে দিতে পারিস তাহলে কিন্তু তুই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবি। মোহনের মুখে এমন কথা শুনি শম্পা একেবারে আকাশ থেকে পড়ি। এ তুই কি বলছিস দাদা? তুই কি আমার সঙ্গে ইয়ার্কি মারছিস? আমি আমার ননদকে কিভাবে বিক্রি করব? আমি তো এমনিতেই রাগের বশে কথাটা বললাম। আরে বোন, আমি তোর সঙ্গে ইয়ার্কি মারছি না, আমি একদম সত্যি কথাই বলছি। আসলে তুই অনেকবারই আমাকে জিজ্ঞাসা করেছিস আমি শহরে কি কাজ করি। শহরে আমার কিছু লোকের সঙ্গে হাত আছে, ওরা সুন্দর সুন্দর মেয়েদেরকে বিক্রি করে, আর আমি ওদের সঙ্গে যুক্ত। আমি আমাদের গ্রাম থেকে সুন্দর মেয়েদেরকে বোকা বানিয়ে শহরে নিয়ে গিয়ে ওদের হাতে তুলে দিই, আর এইসব করে আমি ভালো কমিশনও পাই। তাই তুই চাইলেও কিন্তু তোর ননদকে বিক্রি করতে পারিস। এ বাবা, তুই এসব কাজ করিস দাদা? কিন্তু এগুলো তো করা অন্যায়। আমি আমার ননদের সঙ্গে এটা কিছুতেই করতে পারবো না। চন্দন যদি একবার জানতে পারে তাহলে ও আমাকে একেবারে শেষ করে দেবে। আমি খুব ভালো করেই জানি চন্দন ওর বোনকে খুবই ভালোবাসে। ওসব ভালোবাসা টালোবাসা বাদ দে বোন, এখনকার দিনে ভালোবাসা দিয়ে পেট ভরে না। আজকাল শুধু টাকা দরকার, টাকা। টাকা থাকলে পৃথিবীর সবকিছু কিনতে পারবি। আমাকে দেখছিস না কেমন বড় লোকদের মতো জীবন কাটাচ্ছি, আর তোর বৌদিকে দেখেছিস তো একদম রাজরানী করে রেখেছি। তুই তোর ননদকে একবার বিক্রি করতে পারলে 10,000 টাকার জন্য কারোর কাছে হাত পাততে হবে না। তুই এরকম 10,000 টাকা দামের শাড়ি 100টা কিনতে পারবি, বুঝেছিস? মোহনের কথা শুনে শম্পার প্রচন্ড পরিমাণে লোভ হয়, কিন্তু এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে সে প্রচন্ড পরিমাণে ভয় পায়। আরে বোন, এত ভাবিস না, আমি যা বলছি সেটা কর। আর তাছাড়া তোর ননদ এমনিতেও ঠিক মতো হাঁটতে পারে না, তাই তোরা চাইলেও কিন্তু ওর বিয়ে দিতে পারবি না, কারণ ওই রকম ল্যাংড়া মেয়েকে আজকাল কেউ বিয়ে করবে না। তাহলে একবার ভেবে দেখ, সারাটা জীবন ওই রকম ল্যাংড়া খোঁড়া ননদের বোঝা বহন করতে হবে। তুই পারবি তো? যতদিন না তোর ননদকে এই বাড়ি থেকে বিদায় করছিস ততদিন পর্যন্ত কিন্তু তুই সুখে সংসার করতে পারবি না, বলে দিলাম। এভাবেই মোহন শম্পার পুরোপুরিভাবে ব্রেন ওয়াশ করে দেয়, আর শম্পাও তার ননদকে বিক্রি করার জন্য রাজি হয়ে যায়। ঠিক আছে দাদা, আমি আমার ননদকে বিক্রি করতে রাজি, কিন্তু তার আগে আমাকে খুব ভালো মতো ভাবনা চিন্তা করতে হবে, প্ল্যানিং করতে হবে, যাতে চন্দনের কাছে আমি কোনো রকম ভাবে ধরা না পড়ে যাই। কারণ একবার যদি বাই চান্স আমি চন্দনের কাছে ধরা পড়ে যাই তাহলে চন্দন আমাকে জেলে ঢুকিয়ে দেবে। তুই আমাকে কিছুদিন সময় দে, কিভাবে আমার ননদকে বোকা বানাবো আর ওকে বাড়ির বাইরে নিয়ে যাব সেটা আমাকে ভাবতে হবে। ঠিক আছে, আমি তাহলে পার্টি দেখা শুরু করে দিচ্ছি। আর পার্টি দেখতে একটু সময় লাগে, আর সেই সময়ের মধ্যেই তুই প্ল্যানিং করতে থাক। ফোন করে আমাকে জানাস কিন্তু। এই বলে মোহন সেখান থেকে চলে যায়, আর শম্পা এবার দিনরাত ভাবনা চিন্তা করতে থাকে কিভাবে তার ননদকে বোকা বানানো যায়। অনেক ভাবনা চিন্তা করার পর শম্পার মাথায় ভীষণ ভালো আইডিয়া চলে আসে। শম্পা হঠাৎ করে তার ননদের সঙ্গে ভালো ব্যবহার করতে শুরু করে। আরে অপরাজিতা, থাক, তুই আর কত বাড়ির কাজ করবি বলতো? মাঝে মধ্যে আমার তোকে দেখে বড্ড মায়া হয়। তুই তো ঠিক মতো হাঁটতেও পারিস না, তবু আমি তোকে দিয়ে বাড়ির কত কাজ করাই। কিন্তু আমি ঠিক করেছি আমি তোকে দিয়ে আর বাড়ির কোনো কাজ করাবো না। তুই তো আমার ছোট বোনের মতো। এই শুনে অপরাজিতা খুবই খুশি হয়। জানিস তো অপরাজিতা, আমিও চাই তুই খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যা, কিন্তু কি বলতো, তোকে সুস্থ করতে হলে ডাক্তার বলেছে অনেক টাকার দরকার। আর তুই তো জানিস তোর দাদা মাসে মাত্র 20,000 টাকা মাহিনা পায়। সংসারের পেছনেই তো বেশিরভাগ টাকা চলে যায়, তাই তোর দাদা চাইলেও তোকে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারছে না। কিন্তু তুই যদি চাস তাহলে তুই কিন্তু খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারবি। কিভাবে বৌদি, আমি কিভাবে সুস্থ হতে পারবো বলো না? আমারও এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে আর ভালো লাগে না। আসলে আমার দাদা এসেছিল না কয়েকদিন আগে, আমার দাদা তোকে দেখার পর তোর প্রতি আমার দাদার খুব মায়া হয়েছে, তাই আমার দাদাও চাই তুই যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাস। আমার দাদা তো শহরেই চাকরি করে, তাই আমার দাদা নিজের কোম্পানিতেই তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছে। তুই যদি এই চাকরিটা করিস তাহলে মাসে তুই 30,000 টাকা করে মাহিনা পাবি, আর সেই টাকা জমিয়ে তুই শহরে চিকিৎসা করিয়েই সুস্থ হয়ে যেতে পারবি। শম্পার কথা শুনে অপরাজিতা একেবারে আকাশ থেকে পড়ে। কিন্তু বৌদি, আমি তো এখন সবেমাত্র ক্লাস 11-এ পড়ি, তাহলে আমি এত টাকা মাহিনার চাকরি কিভাবে পেতে পারি?
আরে বাবা, আমার দাদা তো এই কোম্পানির ম্যানেজার, তাই আমার দাদা চাইলে অনেক কিছুই করতে পারে। আর তুই যেহেতু এখন প্রতিবন্ধী, তাই আমার দাদা অফিসের বসের সঙ্গে তোকে নিয়ে কথা বলেছে। তোকে সেরকম কিছু করতে হবে না, খুব সহজ কাজ দেওয়া হবে তোকে। যেরকম ধর ফাইলপত্র গুছিয়ে রাখা, একটু হিসাব নিকাশ করা, এগুলো। বুঝতে পারলি? তুই তো এমনিতেই ভীষণ ট্যালেন্টেড, তুই ইজিলি সব পেরে যাবি। কিন্তু বৌদি, দাদার সঙ্গে একবার এই বিষয়ে আলোচনা করা দরকার। দাদার যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আমি নিশ্চয়ই চাকরিটা করব। আরে তোর দাদা তো একদমই রাজি। আসলে তোর দাদারও তো টাকা পয়সা দরকার, কিন্তু তোর দাদা এই বিষয়ে তোর সঙ্গে সরাসরি কথা বলতে লজ্জা পাচ্ছে, তাই আমাকেই তোর সাথে কথা বলতে বললো। তুই ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা আজকেই শহরে যাব, বুঝলি? আমার দাদা আমাদের জন্য অপেক্ষা করছে। শম্পার কথা শুনে অপরাজিতা খুব সহজেই বিশ্বাস করে নেয়, তাই সে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে শহরে যাওয়ার জন্য তৈরি হয়। আর সেদিন যেহেতু চন্দন বাড়িতে থাকে না, তাই শম্পা খুব ভালো মতো তার প্ল্যান মাফিক কাজ করতে পারে। কয়েক ঘন্টার মধ্যেই শম্পা অপরাজিতাকে নিয়ে শহরে পৌঁছায়, যেখানে মোহন আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল। তোরা এসে গেছিস? দাঁড়া, এখানে কিছুক্ষণ অপেক্ষা কর। এখানেই লালা সাহেব গাড়ি নিয়ে আসবে, ওনার গাড়িতে করে উনি অপরাজিতাকে নিয়ে যাবে। এই লালা সাহেবটা কে দাদা? আর আমি ওনার গাড়ি করে কোথায় যাব? আরে, আমি তোমার থাকার ব্যবস্থা করেছি, বুঝেছো? তুমি শহরে চাকরি করলে তোমার তো একটা থাকার জায়গা দরকার, তাই না? লালা সাহেব হলো আমার অফিসের বস, উনি ভীষণ ভালো মানুষ। উনি ওনার বাড়িতেই তোমার থাকার ব্যবস্থা করেছে। তুমি নিশ্চিন্তে ওখানে থাকতে পারবে, তোমার কোনো ভয় নেই। মোহনের কথা শুনে অপরাজিতার কেমন যেন ভয় হয়, আর তার বারে বারে মনে হয় তার সঙ্গে নিশ্চয়ই কোনো খারাপ কিছু হতে চলেছে। কিছুক্ষণের মধ্যে একটা বড় দামি গাড়ি এসে তাদের সামনে দাঁড়ায়, আর সেই গাড়ির মধ্যে 50 বছর বয়সী একজন বয়স্ক লোক বসে থাকে। তখনই মোহন গাড়ির দরজা খুলে সেই ব্যক্তিটির পাশে অপরাজিতাকে বসিয়ে দেয়। আর তখনই সেই ব্যক্তি অর্থাৎ লালা সাহেব বাবু মোটা মোটা টাকার বান্ডিল বের করে মোহনের হাতে দিয়ে দেয়, আর যা দেখে অপরাজিতা প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। এতক্ষণে অপরাজিতা বুঝতে পারে যে তার বৌদি তাকে বিক্রি করে দিয়েছে। এর ফলে অপরাজিতা প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করতে শুরু করে। দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার বৌদি আর বৌদির দাদা জোর করে আমাকে আপনার কাছে বিক্রি করে দিয়েছে। আমাকে ছেড়ে দিন, আপনি তো আমার বাবার বয়সী, দয়া করে আমাকে ছেড়ে দিন, আমার কোনো ক্ষতি করবেন না। আমি আমার দাদার কাছে যেতে চাই, আপনি দয়া করে আমাকে আমার দাদার কাছে পৌঁছে দিন। তোমার কোনো ভয় নেই মা, আমি তোমার কোনো ক্ষতি করব না। আর আমি তোমার বাবার বয়সী নয়, আজ থেকে আমি তোমার বাবা। কারণ আমার তোমার মতো একজন সুন্দরী মেয়ে দরকার ছিল, যাকে অবলম্বন করে আমি আমার বাকিটা জীবন কাটাতে পারবো। কারণ এই পৃথিবীতে আমার আর কেউ নেই, তুমি আমার বাড়িতে খুবই সুখে থাকবে। এই বলে লালা সাহেব বাবু অপরাজিতাকে নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে শম্পা চন্দনকে জানায় যে তার ননদ কোনো এক ছেলের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু সেই কথা চন্দন এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারে না। আর এভাবেই দেখতে দেখতে 5টা বছর কেটে যায়। এই 5 বছরের মধ্যে শম্পা এবং চন্দনের জীবনে অনেক পরিবর্তন আসে। শম্পা লোভের বশে চন্দনের সমস্ত কিছু শেষ করে দেয়, আর শম্পার চাহিদা মেটাতে গিয়ে চন্দনকে অনেক অনেক টাকা ধার করতে হয়। এর ফলে চন্দনের কাঁধে অনেক ঋণের বোঝা চেপে যায়। তাই আজকে চন্দন বাধ্য হয়ে তার বাড়িটা বিক্রি করার সিদ্ধান্ত নেয়। চন্দন যখন তার প্রপার্টির পেপারে সিগনেচার করবে, এমন সময় সেখানে একটা বড় গাড়ি এসে দাঁড়ায়। আর সেই গাড়ি থেকে মডার্ন ড্রেস পরে অপরাজিতা সুস্থ সবলভাবে নিজের পায়ে হেঁটে তার দাদা এবং বৌদির সামনে এসে দাঁড়ায়। আর যা দেখে তার দাদা এবং বৌদি দুজনেই প্রচন্ড পরিমাণে অবাক হয়। কি বৌদি, আমাকে দেখে অবাক হচ্ছ তাই তো? আসলে তুমি আমাকে বিক্রি করে আমার জীবন পাল্টে দিয়েছো। তুমি যার কাছে আমাকে বিক্রি করেছিলে সে আমাকে মেয়ে হিসেবে দত্তক নিয়েছিল। আর এটা হয়তো তুমি জানো না, উনি আমাকে মেয়ের মতো ভালোবাসা দিয়েছেন। আর আজকে উনি পৃথিবীতে নেই ঠিকই, কিন্তু ওনার সমস্ত সম্পত্তির মালিক এখন আমি। অপরাজিতার কথা শুনে চন্দন প্রচন্ড পরিমাণে অবাক হয়ে যায়, আর সে শম্পার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাহলে অপরাজিতা, আমি তোমাকে বিক্রি করে তো তোমার কোনো ক্ষতি করিনি বলো? আমি তো তোমার এত বড় উপকার করেছি। দেখো আজকে তুমি কত বড় লোক হয়ে গেছো, আর আমাদের অবস্থা কি হয়েছে দেখো। আজকে আমাদেরকে এই বাড়িটা বিক্রি করতে হচ্ছে। তুমি আমাদেরকে তোমার সঙ্গে করে নিয়ে চলো, তোমার বড়লোক বাড়িতে নিয়ে চলো, আমরা সবাই মিলে ওখানে থাকবো। আমার এখানে ফিরে আসার কোনো ইচ্ছে ছিল না বৌদি। আমি এখানে এসেছি শুধুমাত্র আমার বাবা মায়ের স্মৃতি এই বাড়িটা বিক্রি হয়ে যাচ্ছে শুনি। আমি এই বাড়িটা কিছুতেই বিক্রি হতে দেব না। তোমাদের সমস্ত ঋণ আমি শোধ করে দেব।
তবে তুমি ভেবো না বৌদি যে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তুমি আর তোমার দাদা যা পাপ করেছো সেই পাপের শাস্তি আজকে তোমাদেরকে পেতেই হবে। আমি তোমাদের বিরুদ্ধে সমস্ত প্রমাণ জোগাড় করে ফেলেছি। এমন সময় সেখানে বেশ কয়েকজন পুলিশ অফিসার মোহনকে ধরে নিয়ে আসে আর সকলের সামনে মোহন সমস্ত সত্যি কথা স্বীকার করে। এর ফলে শম্পাকেও পুলিশ গ্রেপ্তার করে। এভাবেই শম্পা এবং মোহন তাদের পাপের শাস্তি পেয়ে যায়। অন্যদিকে চন্দন এবং তার বোন দুজনে একসঙ্গে হাসি খুশি জীবন কাটাতে শুরু করে।